সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। একই স্কুল অ্যান্ড কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তো এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম অর্ধবার্ষিকে। তো আমি তোমাদের আজকে আলোক নির্ভর পর্যায়টা যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জীবনী শক্তি কী, জৈব মুদ্রা বলতে কী বোঝায়, শালুক সংশ্লেষণ এবং শালুক সংশ্লেষণ একটি পর্যায় আলোক নির্ভর, সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আসলে শুরুতে আমি তোমাদের এই অধ্যায়ে যে বেসিক বিষয়টা আছে সেটা আলোচনা করি। তো দেখো জীবনী শক্তি কী আগে আমরা সেটা বুঝি। দেখো যাদের জীবন আছে তারা হচ্ছে জীব, আর প্রত্যেকটা জীব বাঁচতে গেলে তার শক্তি দরকার হয়। শক্তি দিয়েই প্রত্যেকটা জীব হিসেবে জীবন ধারণ করে। তো আমরা জানি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আগত আলোক শক্তি উদ্ভিদের ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়, আর সেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা শুধুমাত্র সূর্যের আলোটাকে আবদ্ধ করতে পারে শুধুমাত্র উদ্ভিদকুল, আর উদ্ভিদকুল যারা তারাই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে দেয়। তো এই রাসায়নিক শক্তি আবার কোনো জীব সরাসরি ব্যবহার করতে পারে না, তাকে আবার শ্বসনের মাধ্যমে এই রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করতে হয়। আর এই রাসায়নিক শক্তির তাপ শক্তিতে রূপান্তরিত হয় যেই প্রসেসে, সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এই যে শ্বসন প্রক্রিয়া, এই শ্বসনটা সকল জীবে দিন রাত 24 ঘন্টাই হয়, কারণ শ্বসনের মাধ্যমে রাসায়নিক শক্তির তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর এই রাসায়নিক শক্তি কোথা থেকে আসে? এই রাসায়নিক শক্তি আসে গ্লুকোজ থেকে। গ্লুকোজটা কোত্থেকে আসে? এই যে উদ্ভিদ যেটা তৈরি করে দিছে। উদ্ভিদ কেন তৈরি করেছে? উদ্ভিদ তার নিজের জন্য এটা তৈরি করেছে। সে বেশিরভাগ শক্তি তার কাজে ব্যবহার করে, আর অতিরিক্ত যে শক্তিগুলো সে তার দেহের বিভিন্ন অংশে জমা রাখে, যেমন ধরো ফল, মূল, কাণ্ড, পাতা। আর প্রাণীকুল যারা ওইটা জমা রেখেছে ওইটা খাদ্য হিসেবে গ্রহণ করে, আর ওই রাসায়নিক শক্তিটা প্রাণীকুলে আসে। আর প্রাণীরা তারপর এই রাসায়নিক শক্তি তথা উদ্ভিদগুলোর রাসায়নিক শক্তি ব্যবহার করতে পারে না, তাকে আবার কি করতে হয়? শ্বসনের মাধ্যমে এই শক্তিটাকে তাপশক্তিতে রূপান্তর করতে হয়। যখনই তাপশক্তিতে রূপান্তর করে তখনই সেই শক্তি সকল জীব তার জীবন ধারণের জন্য ব্যবহার করতে পারে। তো আসো আমরা শুরুতেই জীবনী শক্তি সেটা কি এটা বুঝি। জীবনী শক্তি হচ্ছে জীব কর্তৃক শক্তি উৎপাদন এবং তার ব্যবহারের যে কৌশল, সেই কৌশলটাকেই বলা হচ্ছে জীবনী শক্তি। তো আমরা জানি যে এই জীবনী শক্তি এগুলো আসলে কতগুলো রাসায়নিক বিক্রিয়ার ফল। তো রাসায়নিক বিক্রিয়াগুলো কতগুলো শক্তি একক, যেগুলো যৌগ, সেই যৌগগুলোর মধ্যে আবদ্ধ থাকে। যৌগগুলো কি? যৌগগুলো হচ্ছে ধরো এএমপি, এই যৌগগুলো আমাদের একটু জানতে হবে। এডিপি, এটিপি, তারপর হচ্ছে জিটিপি, তারপর হচ্ছে এনএডিপি, তারপর হচ্ছে এফইডিপি। দেখো এগুলো হচ্ছে বিভিন্ন যৌগ। আমি এব্রিভিয়েশনগুলো লিখলাম না, আমি সংক্ষেপে এগুলো একটু বলে দিচ্ছি। এএমপি হচ্ছে এডিনোসিন মনোফসফেট, আর এডিপি হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, আর এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, আর জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। এনএডিপি হচ্ছে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর এফইডিপি হচ্ছে ফ্লাভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তো দেখো এগুলা এডিপিটা কি বা এটিপিটা কি? এটিপিটা হচ্ছে একক। যখনই শক্তি ব্যবহার করা দরকার হয় তখন এটিপিটাই মূলত ব্যবহার হয়। তাহলে এটিপির মধ্যে প্রয়োজন অনুসারে শক্তি জমা রাখে এবং প্রয়োজনে এটিপি থেকে শক্তিটা খরচ করে, যে কারণে এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এটিপিটা কি? এটিপিটা হচ্ছে একটা যৌগ। এই যৌগটা তৈরি হয় 5 কার্বনযুক্ত শর্করা, একটা 5টা কার্বন দিয়ে তৈরি একটা শর্করা, আর নাইট্রোজেন বেস 4 রকমের আছে বা 5 রকমের, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন। এর মধ্যে যখন এডিনিন নামক নাইট্রোজেন বেসটা, ধরো এটা হচ্ছে একটা 5 কার্বনযুক্ত শর্করা। আমি একটু ছবিটাকে তোমাদের এখানে একটু বোঝাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর কার্বন। এখানে একটা কার্বন আছে 1, 2, 3, 4, আর বাইরে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। 1 নং কার্বনের সাথে সবসময় নাইট্রোজেন বেস এডিনিন যুক্ত হয়। এডিনিন যখন এই 5 নং কার্বনের সাথে, এই সুগারের সাথে যখন এডিনিন যুক্ত হয় তখন তাকে বলা হয় এডিনোসিন। একটা সংজ্ঞা আসতে পারে এডিনোসিন কি? তো তোমরা জানো যে 5 কার্বনযুক্ত শর্করার সাথে যখন 1 নং কার্বনের সাথে যখন এডিনিন নামক নাইট্রোজেন যুক্ত হয় তখন তাকে বলা হয় এডিনোসিন। আর এই জায়গায়
এই জায়গায় থাকে একটা কার্বন, এইখানে যদি ফসফেট যুক্ত হয় তখন এটাকে বলা হয় এডিনোসিন মনোফসফেট, মনো। আর যখন ধরো আরেকটা ফসফেট যুক্ত হয় তখন ডাইফসফেট, যখন আরেকটা ফসফেট যুক্ত হয় তখন ট্রাই। কেন যুক্ত হয় এগুলো উপরে ক্লাসে গেলে বিক্রিয়া দেখবা যে 5 নং কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আর একটা OH মূলক থাকে, ওগুলোকে সরিয়ে এইখানে ফসফেটগুলো যুক্ত হয়। যখনই ফসফেট যুক্ত হয় লাস্টেরটা, তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি এখানে সঞ্চিত হয়, এটাকে বলা হয় এটিপি। আর এইটা হচ্ছে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। তো আসো এই যে 2টা গুরুত্বপূর্ণ প্রসেস, একটা শালক সংশ্লেষণ আর একটা শ্বসন, এই 2টা প্রসেস এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তো আমরা জানি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। আমরা জানি শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এখানে যা শক্তির রূপান্তরটা হয়। তো এখানে শালক সংশ্লেষণে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে, আর রাসায়নিক শক্তি কোনো জীব সরাসরি ব্যবহার করতে পারে না, সেই কারণে শ্বসনের মাধ্যমে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর এই শ্বসন প্রসেসটা সবার মধ্যে দিনরাত 24 ঘন্টায় হয়। তো আসো আমরা আজকে শালক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা সেটা নিয়ে আলোচনা করি। দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি, যেই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বাইরের পরিবেশের কার্বন ডাইঅক্সাইড এবং পানি, সূর্যের আলোর উপস্থিতি, ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া করে গ্লুকোজ মানে খাদ্য, অক্সিজেন এবং পানি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় শালক সংশ্লেষণ। শালক সংশ্লেষণ আমরা জানি যে উদ্ভিদের পাতার যে মেসোফিল টিস্যু আছে সেই টিস্যুর মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে সেইখানে সংগঠিত হয়। তো আমরা জানি যে শালক সংশ্লেষণ 2টা প্রক্রিয়া হয়, একটা আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো দেখো আলোক নির্ভর পর্যায়ে, দেখো আলোক নির্ভর পর্যায়ে মূলত আলোক শক্তিতে এটিপি আর NADPS নামক রাসায়নিক শক্তি তৈরি হয়। আমরা সবাই জানি যে উদ্ভিদ সূর্যের আলো দিয়ে খাদ্য তৈরি করে। আসলে উদ্ভিদ সূর্যের আলো দিয়ে সরাসরি খাদ্য তৈরি করে না, উদ্ভিদ আসলে তৈরি করে এটিপি এবং NADPS নামক 2টা যৌগ সৃষ্টি করে। এখানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তি আকারে আবদ্ধ হয়, এখানে এসে রাসায়নিক শক্তি আকারে আবদ্ধ হয়। দেন এই শক্তি ব্যবহার করে, রাসায়নিক শক্তি ব্যবহার করে আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ তৈরি করে। তার মানে গ্লুকোজ তৈরি করার জন্য সরাসরি আলোর প্রয়োজন নেই। আর এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, আর এটা আলোক নির্ভর। শুরুতে যেই কাজটা করতে হয় এটা করতে হয়, এটিপি এবং NADPS+ তৈরি করে দিতে হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে আবার সবার মধ্যে একইভাবে হয় না, এইটাকে আবার 3টা গতিপথে ভাগ করছে, একটা C3, একটা C4 আর একটা হচ্ছে ক্যাম্প প্রক্রিয়া। আমরা পরবর্তী ক্লাসে আবার এগুলো আলোচনা করব। তো খেয়াল করো এখানে কি হয়, আসলে উদ্ভিদ সূর্যের আলো দিয়ে এই পানিকে ভেঙে অক্সিজেন তৈরি করে। এটা আসলে মূলত আলোক নির্ভর পর্যায়, এটা আসলে মূলত আলোক নির্ভর পর্যায়, এটা আসলে মূলত আলোক নির্ভর পর্যায়। দেখো এখানে কি হয়, এখানে আসলে তৈরি হয় এটিপি ও NADPH এবং H+। মূলত এখানে আলোক শক্তিটা, সূর্যের আলোক শক্তিটা এই 2টা যৌগের মধ্যে আবদ্ধ হয়। আর দেখো উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন ত্যাগ করে, তার উৎস কিন্তু পানি থেকে আসে। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়, ওই যে শালক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে যে এটিপি এবং NADPS+ তৈরি হয়েছে, সেই আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন এটিপি এবং NADPS এর সহায়তায় এই কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে এই গ্লুকোজ তৈরি করে। তার মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে সরাসরি সূর্যের আলোর প্রয়োজন নেই, এটা যে কোনো সময় তৈরি করতে পারে। তাহলে এই প্রসেসটা একটু দেখো, আলোক নির্ভর পর্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর সেই রাসায়নিক শক্তি পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড দিয়ে গ্লুকোজের মধ্যে গিয়ে স্থিতি হয়। আর এটা হচ্ছে জীবজগতের প্রাথমিক খাদ্য, আর এটা দিয়ে সকল জীব তার জৈবিক কাজ করে। তো আসো আমরা আলোক নির্ভর পর্যায়টা একটু তোমাদের আলোচনা করি। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি ক্লোরোপ্লাস্টের। আমরা জানি ক্লোরোপ্লাস্টের 2টা অংশ, একটা হচ্ছে গ্রানাম আর একটা হচ্ছে স্ট্রোমা। আমরা মনে রাখবো এই যে গ্রানাম, এই গ্রানামের মধ্যে আলোক নির্ভর পর্যায়ে সংগঠিত হয়, এটার মধ্যে আলোক নির্ভর পর্যায়ে সংগঠিত হয়। আর শ্বসনটা মাইটোকন্ড্রিয়া, লিখছিলাম দরকার নেই। দেখো এইখানে এই আলোক নির্ভর পর্যায়টা এই গ্রানামে সংগঠিত হয়। আলোক নির্ভর পর্যায় কোথায় সংগঠিত হয়, গ্রানামে সংগঠিত হয়। আর আমরা সবসময় মনে রাখবো এই যে স্ট্রোমা আছে, এই স্ট্রোমা এই ফাঁকা অংশের মধ্যে সবসময় আলোক নিরপেক্ষ পর্যায়ে সংগঠিত হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো আসো আমরা আলোক নির্ভর পর্যায়টা একটু আলোচনা করি।
দেখো, আলোক নির্ভর পর্যায়ে আলো অপরিহার্য, কারণ আলো থেকে, সূর্যের আলো থেকে ফোটন কণা আসে, ফোটন শক্তি আসে। তো তোমরা জানো, আমি একটু তোমাদের এখানে ক্লিয়ার করি। ধরো এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা, এগুলা এই প্রত্যেকটা হচ্ছে এক একটা গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে একটা অংশ থাকে যেটাকে সূর্যের আলোটাকে আবদ্ধ করে। এই অংশটাকে বলা হয় ফোটো সিস্টেম। এটাকে বলা হয় ফোটো সিস্টেম ইউনিট বা ফোটো সিস্টেম। এই ফোটো সিস্টেমটা উদ্ভিদের মধ্যে দুই রকমের হয়, একটা ফোটো সিস্টেম 2 আর একটা ফোটো সিস্টেম 1। আমরা মনে রাখবো যে সূর্য থেকে আগত যে আলোক শক্তি, এই আলোক শক্তিটা এই ফোটো সিস্টেম বা ফোটো সিস্টেম যে ইউনিট সে আবদ্ধ করতে পারে। আমরা মনে রাখবো ফোটো সিস্টেম 2 যেটা, সেটা কম শক্তি বা একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো শোষণ করে, কম থেকে সাধারণত বেশিতে যায়। এটা কম, এটা বেশি। এটা 673 থেকে 680, আর এটা 673 থেকে 680, আর এটা 683 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে। তো খেয়াল করো, যখন সূর্যের আলোটা আবদ্ধ হয়, তোমরা উপরে ক্লাসে গেলে বুঝবা যে এইখানে এটার ভিতরে কি তৈরি হয়? এটার ভিতরে এটিপি এবং NADPH এবং H+ তৈরি হয় গ্রানামের ভিতরে। দেখো এখানে কি হয়, যখন সূর্য আলোটা শক্তিটা নেয়, তখন এই ফোটো সিস্টেম ইউনিট থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে আসে। ফোটো সিস্টেম ইউনিটের তিনটা অংশ থাকে, একটা আলোক শোষণকারী অংশ, আর একটা বিক্রিয়ার কেন্দ্র, আর এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা উপরে ক্লাসে গেলে এটা পড়বা। যখনই ফোটনটা আসে, তখন এই ফোটনের শক্তিটা এই অজৈব ফসফেট রিসিভ করে। অজৈব ফসফেট রিসিভ করার পর এই অজৈব ফসফেটটা শক্তিটা পায়, তখন এই কোষে থাকা একটা ব্লাঙ্ক এডিপি এটার সাথে এই অজৈব ফসফেটটা যুক্ত হয়। যখনই এডিপি যুক্ত হয়, তখনই এটা 3টা ফসফেট হয়ে যায়, অর্থাৎ এটিপি হয়ে যায়, এডিনোসিন ট্রাইফসফেট। এটা কিসের আলোতে? এটা সূর্যের আলোর উপস্থিতি আর ক্লোরোফিলের সাহায্যে দেখো এটিপি তৈরি করছে। এই প্রসেসটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কি? ফসফোরাইলেশন একটু বুঝো। ফসফোরেশন কি? যখনই কোনো যৌগের সাথে ফসফেটমূলক যুক্ত অথবা মুক্ত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। আর সেই কাজটা যখনই সূর্যের আলোর উপস্থিতিতে হবে, তখন এটাকে বলা হয় ফোটোফসফোরাইলেশন। দেখো, ফোটোফসফোরাইলেশন। তাহলে আমরা মনে রাখবো যে সূর্যের আলোর উপস্থিতি ক্লোরোফিলের সাহায্যে এডিবির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। ঠিক আছে? যখনই ফটোফসফোরাইলেশন তৈরি হয়, তখন এটিপি তৈরি হয়। এটিপি তৈরির জন্য আমার পানির প্রয়োজন নেই, এটিপিতে আলোক শক্তিটা এখন আবদ্ধ হইল। এখন আমার দরকার NADPH নামক আরেকটা যৌগ। এটা ফটোফসফোরাইলেশন তোমরা জানো 2 ধরনের হয়, একটা চক্রীয় আর একটা অচক্রীয়। অচক্রীয়র মধ্যে এটিপি এবং NADPH H+ দুইটাই হয়। আর যখনই কোনো উদ্ভিদে NADPH এর ঘাটতি হয়, তখনই শুধু এটিপি উৎপন্ন হয়, সেটা চক্রীয়। তো দেখো এখানে আমরা দেখব যে বিক্রিয়ার কেন্দ্র থেকে যখন 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, তখন এই উৎক্ষিপ্ত ইলেকট্রন থেকে শক্তিটা অজৈব ফসফেট পায়, আর ইলেকট্রন 2টা ঘাটতিটা এইখানে চলে আসে ফোটো সিস্টেম 1-এ। তোমরা এটা পরে বলবো, আমি জাস্ট একটু বুঝাই দেই। এই NADPH H+ বিজারিত করার জন্য তার পানিকে ভাঙতে হয়। তখন উদ্ভিদ মাটি থেকে যে পানিটা শোষণ করে, এই পানিটাকে সে ভাঙে। আমি এটা মুছে ফেলি। এই পানিটাকে সে ভাঙে। দেখো, এই যে পানিটা যে নেয়, এই পানিটাকে সে ভাঙে কার উপস্থিতিতে? সেম সূর্যের আলোর উপস্থিতি আর ক্লোরোফিলের সাহায্যে। কি হয়? এই পানিটা ভেঙে যায়। ভেঙে কি হয়? 2টা প্রোটন তৈরি করে, H+ হাইড্রোজেন আয়ন, আর তৈরি করে হাইড্রোজেনে থাকা 2টা ইলেকট্রন, আর তৈরি করে অক্সিজেন, হাফ অফ অক্সিজেন। সমতা করার জন্য আমি হাফ লিখলাম। দেখো, এই যে সূর্যের আলোর উপস্থিতি ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত করে। কেন পানিকে ভাঙছে? আমরা উপরে ক্লাসে গেলে দেখব। এই ফোটো সিস্টেম 2 থেকে তৈরি হয় এটিপি, আর এটা থেকে তৈরি হয় NADPH এবং H+। এখানে আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। এখান থেকে যখন ইলেকট্রন 2টা বের হয়, এখানে চলে আসে, কারণ এখান থেকে 2টা ইলেকট্রন বের হয়ে এই NADPকে বিজারিত করার জন্য বের হয়ে আসে, যার ফলে এই ঘাটতিটা ফিল আপ করার জন্য ইলেকট্রন 2টা এখানে চলে আসে, আর এটার ঘাটতি ফিল আপ করার জন্য পানি ভাঙে। এই 2টা ইলেকট্রন এই ফোটো সিস্টেম 2 এর ঘাটতি ফিল আপ করে। আর এইখান থেকে যে 2টা ইলেকট্রন বের হয়, এই 2টা ইলেকট্রন এই NADPকে বিজারিত করে। ইলেকট্রন 2টা এইখান থেকে আসে, এই যে এই ফোটো সিস্টেম 1 থেকে।
আর এইখানে ইলেকট্রন দুটো এখানে চলে আসে, আর এটার ঘাটতি ফিল আপ করার জন্য এই পানি থেকে দুইটা ইলেকট্রন এটাকে ফিল আপ করে, ঘাটতি ফিল আপ করে। তাহলে দেখো আগে এটা একটু বুঝি, এই পানিটা ভেঙে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস, ফটোলাইসিস অফ ওয়াটার, অর্থাৎ পানির ভাঙ্গন। ফটো মানে আলো, লাইসিস মানে ভাঙ্গন। আলোর উপস্থিতিতে পানির ভাঙ্গন, পানি ভেঙে এই উপাদানগুলো তৈরি করছে। কেন? এই NADPর মধ্যে আবার শক্তি জমা করতে হবে। এই ইলেকট্রন দুইটা সূর্য থেকে আগত আলোক শক্তি যখন শোষণ করে, তখন ক্লোরোফিল আমরা জানি নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি হয়। এই ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে এই NADPকে বিজারিত করে। এই শক্তিটা এখন এখানে আছে। আর পানি থেকে এই যে H+ আয়নটা, এইটা আসে এটাকে বিজারিত করার জন্য, H+। তাহলে দেখো NADP কোষে ছিল ব্ল্যাঙ্ক, আর ফটো সিস্টেম 1 থেকে দুইটা ইলেকট্রন, আর এই H+ আসছে পানি থেকে আইসা এটাকে বিজারিত করে। কইরা NADPH সহ দুইটা ইলেকট্রন সহ এটার সাথে যুক্ত হয়, আর একটা হাইড্রোজেন আয়ন আলাদা থাকে। এটা একসাথে তৈরি করে। এখন শক্তিটা দেখো, এই ATPর মধ্যে আছে আর NADPH এর মধ্যে আছে। এটা কিসের আলো? এটা সূর্যের আলোর উপস্থিতি, সূর্যের আলো আর ক্লোরোফিলের সাহায্যে। তোমরা এই বিক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ ওই আলোক নির্ভর পর্যায়ের মধ্যে লিখে দিবা। তাহলে দেখো, আলোক নির্ভর পর্যায়ে এখানে তিনটা কাজ বিক্রিয়া হয়। প্রথমে ATP তৈরি হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো, আর পানি ভাঙলো, পানি ভেঙে এই NADPকে বিজারিত করার জন্য হাইড্রোজেন আয়ন আসলো, আর এখান থেকে ইলেকট্রন। তাহলে দেখো, এই যে আলোক শক্তিটা ATP এবং NADPH H+ এর মধ্যে আবদ্ধ হয়। তাহলে আলোক শক্তি এখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো। আর এই শক্তি দিয়ে এই যে ATP এবং NADPH H+ এর মধ্যে যে শক্তিটা জমা হয়েছে, সেই শক্তিটা দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করে গ্লুকোজ তৈরি করে। মানে এইটার শক্তিটা গিয়ে এখন এটার মধ্যে স্থিতি হয়, সঞ্চিত হয়, রাসায়নিক শক্তি। আর এই গ্লুকোজ তৈরি করার জন্য সেটা হলো আলোক নিরপেক্ষ, সেটার জন্য সূর্যের আলো সরাসরি প্রয়োজন নেই। এইটা আবার তৈরি করার জন্য C3 গতিপথ অথবা C4 অথবা ক্যাম্প প্রক্রিয়া, এক একটার জন্য এক একটা। C4 সাধারণত বড় উদ্ভিদে, আর C4 সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদে সংঘটিত হয়। মানে গ্লুকোজ তৈরির প্রসেসটা সবার মধ্যে একরকম না। আর এই কারণে এই আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন ATP এবং NADPH H+ এর সহায়তায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর এই শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। এই কারণে ATP এবং NADPH H+কে একত্রে আত্তীকরণ শক্তি বলা হয়। আত্তীকরণ শক্তি। তাহলে আসতে পারে কাকে আত্তীকরণ শক্তি বলা হয়, কেন বলা হয়? তাহলে দেখো, এই হচ্ছে টোটাল প্রসেস। তাহলে উদ্ভিদ সরাসরি সূর্যের আলো দিয়ে খাদ্য তৈরি করে না, ATP আর NADPH H+ তৈরি করে, দেন এই শক্তি ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে। তো খেয়াল করো, আমাদের যেহেতু সামনে আজকে আমি এই অধ্যায়ের আলোচনার বিষয় এই পর্যন্ত রাখবো। তোমরা আলোক নির্ভর পর্যায়টা ভালো করে পড়ে নিবা, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আমি এখন তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো। যেহেতু তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা আসছে, তো আমরা জানি যে তোমাদের বায়োলজি বা সায়েন্সের গ্রুপের যে সাবজেক্টগুলো, সেখানে 8টা প্রশ্ন থাকে, তোমাদের 5টা প্রশ্ন দিতে হয়। 5টা প্রশ্নের মধ্যে আমরা জানি যে 4টা পার্ট থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। জ্ঞানে একটা বাক্য বা একটা লাইন জ্ঞান তোমার, অনুধাবনে 2টা পার্ট, একটা জ্ঞান আর একটা অনুধাবন। তোমাকে অবশ্যই জ্ঞান লিখতে হবে, পরে অনুধাবন লিখতে হবে। আর প্রয়োগে যেটা তোমাকে উদ্দীপক দেখে লিখতে হবে, উদ্দীপকের মধ্যে তোমাকে 3টা পার্ট করতে হবে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। উদ্দীপকে উল্লিখিত নমুনাটি এই আলোক নির্ভর পর্যায়, এটা তোমার জ্ঞান। তারপর এটা আলোকে বই থেকে কিছু লিখবা, তারপরে ওইটা আলোচনায় বিষয়বস্তুটা ব্যাখ্যা করবা। আর উচ্চতর দক্ষতায় 4টা পার্ট: জ্ঞান আনতে হবে, অনুধাবন করতে হবে, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তুমি 4টা পার্ট করার চেষ্টা করবা। এইভাবে তোমার 10 নাম্বার থাকবে, যদি তোমার হয়ে থাকে ফুল নাম্বার দিবে। তো আমরা যেহেতু তোমাদের সিলেবাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় আছে, এই অধ্যায়ের মেইন বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো, এগুলো ভালো করে পড়ে নিবা। দেন কোশ্চেনটা দেখে তুমি ওইটার আলোকে প্রশ্নগুলো লেখার চেষ্টা করবা। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো। তো সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, আর বাসায় থেকে ভালো করে পড়াশোনা করো, এই আর কি। তো আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।